নমস্কার সবাইকে। আচ্ছা, 1 মিনিট। নমস্কার সবাইকে। কথা মতো প্ল্যাটফর্ম প্রকাশনের তরফ থেকে যে বইমেলার বই কথা বলে যে একটা অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল, সেই হিসাবে আমরা হাজির হয়েছি। আমি হাজির হয়েছি। আমি দীপ মাহান্তি। আমি এই যে অনুষ্ঠানটা বইমেলার বই কথা, এতে প্ল্যাটফর্ম প্রকাশনের থেকে এই বছর বইমেলাতে যতজন সাহিত্যিক লেখকের বই প্রকাশিত হবে তাদের কথা নিয়ে প্রত্যেকদিন নতুন ভাবে আমরা এই অনুষ্ঠানটাকে সাজাবো। তো আজকে প্রথম পর্ব এই অনুষ্ঠানের, এবং এর ফলে আপনারা পরিচিত হতে পারবেন যে আপনারা কাদের বই পড়তে চলেছেন এবং তাদের বইয়ের যে বিষয়বস্তু সেই সব সম্পর্কে আপনারা অবগত হবেন। তো আজকের যে এই অনুষ্ঠান, আজকের প্রথম পর্ব আমরা শুরু করব কৃষ্ণা মালিক দি তরফ মানে কৃষ্ণা মালিক দি আমাদের প্রথম অতিথি, তাকে দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। তারপর ধীরে ধীরে আমরা বাকিদের এগোবো এবং প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করব দুজন সাহিত্যিককে নিয়ে আসার এবং তাদের বইয়ের সম্পর্কে, তাদের বাকি যে সাহিত্য সৃষ্টি সেই নিয়ে কথা বলার। তো কৃষ্ণাদি আমাদের সাথেই আছেন। কৃষ্ণাদি ভিডিওটা অন করলে ভালো হয় এখন। হ্যাঁ আমার ফোনটা চার্জ ছিল না, চার্জে হ্যাঁ, বসিয়েছি। কৃষ্ণাদি আপনাকে এখন দেখা যাচ্ছে, বাকিরাও দেখছেন। আমি তার আগে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই, একটা পরিচিতি দিয়ে দিই। কৃষ্ণা মালিকদির জন্ম পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর অঞ্চলে 10ই ডিসেম্বর। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর, তারপর কবিতার হাত ধরে সাহিত্যের আঙিনায় প্রবেশ। কবিতার বইগুলো হচ্ছে নুনের বল্মিক, শস্যের বর্ণমালা, অনন্তে ভেসে যায়, পর্ণমোচী ডাকবক্স, 64 চাঁদের প্রেমিক। তারপর গাংচিল প্রকাশনী থেকে প্রকাশিত দেশ ত্যাগ, পূর্ববঙ্গ ছাড়ার মর্মবয়ান, প্রথম মুদ্রিত গ্রন্থ। তারপর আমরা যে বইটা দেখেছি দক্ষিণ দামোদর জনপদ, এবং এই বছর প্রকাশিত হে সখা মম। এতগুলো বই সবকিছু নিয়ে তিনি আমাদের যে বাংলা সাহিত্যে এখনো পর্যন্ত সমৃদ্ধ করে গেছেন, এবং আরো ভবিষ্যতে অনেক লেখা, অনেক সাহিত্য তার কাছ থেকে আমরা আশা করি। তিনি কেমন আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, তো আমাদের যে অনুষ্ঠানটা, আমি যেটা বলেছিলাম সবাইকে, যে এই অনুষ্ঠানটার উদ্দেশ্য, মানে এই যে কেন এই লাইভ আসা, কেন ভিডিও করা, এইসবের উদ্দেশ্য হচ্ছে যে এই বইমেলা আসছে সবাই জানে, এবং কলকাতার বইমেলা মানে সেই যেখানে সবাই অনেক নতুন লেখক, লেখিকা, সাহিত্যিক সবার ভিড় হয়, সেখানে একটা নতুন বই তার সম্পর্কে বাকি যারা অবগত নন বা যারা অবগত তাদেরকে জানানো যে কি তারা সামনে তাদের কাছে কি প্রেজেন্টেশন করা হচ্ছে, এবং সেই সম্পর্কে কিছু কথা বলা। তাদের অনেকের প্রশ্ন থাকে যে হ্যাঁ, এই বইটা পড়তে গেলে কি পাওয়া যেতে পারে, তো সেই সম্পর্কে দু চারটা কথা, এবং আপনার যে বইটা এসছে হে সখা মম, যেটা প্ল্যাটফর্ম প্রকাশনীতে প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আমরা কথা বলবো। তো আমি প্রথমত যেটা জানতে চাইবো যে এই যে সাহিত্য সৃষ্টি, এই যে সাহিত্যের জগতে আপনার কিভাবে পদার্পণ হলো, কিভাবে শুরু করলেন সবকিছু? হ্যাঁ, আমি লিখতে শুরু করেছি ক্লাস 9 থেকে, আর কবিতা দিয়েই আমার সাহিত্যের আঙিনায় প্রবেশ। তো হঠাৎই এটা হয়ে গেছে আর কি। তো কোনো ভাবনা চিন্তা করে নয় যে লিখবো, বা আমি কাউকে লিখতে দেখছি তাই তার থেকে অনুপ্রাণিত হয়েছি, সেসব কিছু না। হঠাৎই একদিন একটা কবিতার মতো কিছু লিখে ফেলেছিলাম। তো তারপর সেটা আমার ক্লাসমেট একজন ছিল, তাকে দেখিয়েছি। তো সে বলে, আরে তুই তো কবিতা লিখে ফেলেছিস। তো এইভাবে শুরু। তারপর ওই কবিতাটাই লিখেছি আর কি। তো একটা সময় আমার মনে হলো যে, খুব ফ্র্যাঙ্কলি বলছি, যে মনে হলো যে এত ভালো ভালো কবি এখন কবিতা লিখছেন, যে আমার কবিতা আমার নিজেরই মনে হচ্ছে যে অনেকটা পিছিয়ে যাচ্ছে। আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি কথাটা। তো আমার মনে হলো আমি না কবিতা লিখলেও চলবে। বাংলা সাহিত্যে, বাংলা কাব্য সাহিত্যে অনেক ভালো কবি আছেন। আর এখন 5টা কবিতার বই আছে।
তো আমার মনে হচ্ছিল যে বোধহয় আর নতুন কিছু নতুন ভাবে নতুন কিছু আমি দিতে পারছি না, অর্থাৎ কাব্য লক্ষ্মী আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলা যায়। তো তারপর মনে হলো বোধহয় গদ্যে আমার কিছু বলবার আছে, অনেক কিছু বলবার আছে, যেটা গদ্য একটা ভালো মাধ্যম। তাই আমি গদ্যেই শিফট করলাম কবিতা থেকে, এই আর কি। তারপর প্রথম যেটা দেশ থেকে পূর্ববঙ্গ ছাড়ার মর্মবয়ান, সেটা প্রথম গদ্য গ্রন্থ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বেরিয়েছিল গাংচিল থেকে, গাংচিল প্রকাশনী থেকে। তো ওটা যিনি সম্পাদক ছিলেন অধীর বিশ্বাস দাদা, তো উনি আমাকে কাজটা করতে বলেছিলেন। তো ওটা সাক্ষাৎকারমূলক একটা বই, 48 জন সম্ভবত ওই দেশত্যাগী মানুষের সাক্ষাৎকার নিয়ে ওটা করা। তো ওটাই প্রথম গদ্য গ্রন্থ। তারপর বার্নিক থেকে একটি বই বেরোয়, ওটা ব্যক্তিগত গদ্যের বই। ওটা খানিকটা আমি পরীক্ষামূলক ভাবে লিখতে চেয়েছিলাম গদ্য, কিন্তু কেউ বলছেন সেটা অনুকবিতার বই, কেউ বলছেন ওটাও কবিতার বই হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু গদ্যই লিখতে চেয়েছিলাম। সেটাও একটা ওই মানে পেপার ব্যাক একটা পাতলা চটি বই, ওটা দ্বিতীয় গদ্যের বই। তারপর আমি ওই আমার অঞ্চল, আমার যে এলাকা যেখানে আমি জন্মেছি, দক্ষিণ দামোদর অঞ্চল, সেই জায়গাটা নিয়ে আমার মনে হলো লেখা দরকার। তখনই ওই দক্ষিণ দামোদর জনপদ উপন্যাসটা আমি লিখেছিলাম। এবং বইটি আমি পড়েওছি গত বছর বইমেলা থেকে সংগ্রহ করে, মানে 2025 এই বছর এই বইমেলা সংগ্রহ করে তার বইটা পড়েছি, এবং সত্যি মানে অদ্ভুত অনুভূতি ছিল বইটা পড়ার পরে। মানে যেভাবে সবকিছু ওই অঞ্চলের ইতিহাস, তারপরে একটা বর্তমান সময়ের যে সবকিছু প্যারালালি চলা, সমান্তরাল ভাবে চলছে, এবং সেই গল্পটা বলা সত্যি। তো তারপর এই বছর হে সখা মম সম্পর্কে যে এই বইটার মধ্যে আমরা কি পেতে পারি? বইটা যদিও আমি সংগ্রহ করেছি, এই মুহূর্তে আমার কাছেই আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি পড়া শুরু করব। তো এই বইটা সম্পর্কে আমরা জানতে চাই, মানে এই বইটা পাঠককে, যেমন আমি দামোদর এই দক্ষিণ দামোদর জনপদ পড়ার পরে সেখানে যেমন দক্ষিণ দামোদর জনপদ সম্পর্কে আমরা জানতে পারছি, সেখানে চরিত্রের মাধ্যমে সেই অঞ্চলের ইতিহাসের কথা, সেখানে বিভিন্ন মনীষীদের যে জন্ম, তাদের যে সৃষ্টির কথা, তাদের প্রত্যেকটা জিনিস আমরা জানতে পারছি, এবং একটা সমান্তরাল ভাবে একটা গল্প চলছে, একজন মেয়ের গল্প চলছে, তাদের যে পরিবারের যে ইতিহাস সেগুলো চলছে, কিভাবে সবকিছু। তো এই যে হে সখা মম থেকে আমরা কি, মানে কি এক্সপেক্ট করতে পারি? হ্যাঁ, হে সখা মম আসলে এখানে ওই বইটার মধ্যেই এক জায়গায় বলা আছে যে এটা একটা খোঁজ, একটা খোঁজের গল্প, একটা সন্ধান। তো যে চরিত্রটি রয়েছে, মেয়ে চরিত্রটি, সে তার আমাদের প্রথমে বলতে হবে যে এটার মধ্যে, এই উপন্যাসটার মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে আঞ্চলিক একটি অনুষ্ঠান বা উৎসব আর কি, শয়লা উৎসব। এই শয়লা উৎসবটা আমি খুব ছোটবেলায় দেখেছিলাম। তারপর বহুদিন এটার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। তারপর শয়লা হঠাৎই, বলতে ওই যে ছোটবেলার সই পাতানো হতো, যেটা হ্যাঁ হ্যাঁ, মানে বই পাতানো, এর একটা বড় সামাজিক একটা মানে প্রেক্ষাপট আছে। পরে আমি খোঁজ খবর নিলাম, একটু পড়াশুনো করেছিলাম, তো দেখলাম যে শয়লা জিনিসটা পূর্ববঙ্গেও ছিল। শয়লা কথাটা কিন্তু ওখানেও পাচ্ছি আমরা। কি বলে, আমাদের যে সাহিত্যের ইতিহাস, সেখানে আমরা পাচ্ছি ওই শয়লা কথাটা। তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একটু টেনশনে রয়েছি। টেনশন তো কিছু নেই, আপনি মানে মুখ একদম ফ্রিলি কথা বলেন, কোনো সমস্যা নেই। একদম ভুলে গেলাম নামটা। দুটো পার্টে বইটা। যাই হোক, এই শয়লা উৎসবটা দেখবার পরই আমার মনে হলো যে এইটা একটা ভালো প্রেক্ষাপট হতে পারে একটা উপন্যাসের। তখন থেকে ওটা নিয়ে ভাবনা চিন্তা করি। তো শয়লার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেটা সেটা হচ্ছে যে
এই আমাদের কি বলবো, বর্ধমান থেকে বা আরো একটু উত্তরে, মোটামুটি মুর্শিদাবাদের পর থেকে তারপর বর্ধমানে প্রবেশ করে এখান থেকে একদম মেদিনীপুর পর্যন্ত ওই যে নামটা সব ভুলে গেছি আমি, কিচ্ছু মনে নেই, মানে লিখেছি সব ভুলে গেছি। ওই মানে তাকে সমস্ত চরিত্রগুলো ওসব ঠিক ভুলে আছে। মেরে দিয়েছি। বইয়ের পাতায় তো আমরা মূল কথা হচ্ছে হ্যাঁ, যে ওই আমরা মানে হ্যাঁ, ওই মুসলমান, আমি মানে শব্দটা ব্যবহার করলাম, এটা বোঝাতেই হতো আমাকে যে ওই আগ্রাসনের পর থেকে মানে পাঠানদের তাড়িয়ে নিয়ে গিয়েছিলেন সম্রাট জাহাং কি বলে ঔরঙ্গজেবের যে সেনাপতি, সম্ভবত মান সিং, বা তার অনুগামী কেউ। তো ওই যাবার যে পথটা ধরে গেছেন, ওই পথের দুদিকের গ্রামগুলোতেই কিন্তু এই শয়লা উৎসবটা প্রচলিত রয়েছে, ঠিক আছে? তো সুতরাং এর একটা সামাজিক প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা পাচ্ছি, যে দুই সম্প্রদায়ের মধ্যে মিলনের একটা বার্তা দিতে চাওয়া হয়েছে। মানে পরবর্তীকালে যেটা সেই রাখি সেই বন্ধন কারণেই হিসেবে এটা একটা এটা চলিত হয়েছে এবং এখনো পর্যন্ত সেটা চলছে। অনেক জায়গাতেই বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত চলছে। তো এইটাকে প্রেক্ষাপট করে আমি ওই একটি সূত্র থেকে, যে একজন বন্ধু তার যে পূর্ব পরিচিত বা অনেক আগেকার এক মহিলা শিল্পী, যিনি একজন পটচিত্রকর ছিলেন, আহ, তার সন্ধান করছেন। মানে তাকে এখনো ভুলছেন না, এই অম্বর বলে একটি চরিত্র। তো তার সঙ্গে এখানে বন্ধুত্ব হচ্ছে যে মেয়েটির, সে ওই অম্বরের প্রেমে পড়ে এবং তার বন্ধুকে, ওই বান্ধবীকে, পুরনো অনেকদিন আগেকার, প্রায় 10 বছর আগেকার যে বান্ধবী, তাকে খুঁজতে গিয়েছেন। খুঁজতে বেরিয়ে এই তিনি একজন শিল্পী। তো এই বিভিন্ন সেক্টরগুলোতে, বিভিন্ন ক্ষেত্রগুলোতে, আমাদের যে লোকশিল্প, সেই ক্ষেত্রগুলোতে খুঁজতে গিয়ে শিল্পের ইতিহাসটা তুলে আনা হচ্ছে। মানে শিল্পীকে খুঁজতে গিয়ে শিল্পের একটা ইতিহাস চলে আসছে এখানে। যেমন এই মেয়েটি গেছে, মেয়েটি প্রথমে তো সে গেছে নয়াতে, যেখানে আমার কাছে ওই বইটা আছে, আমি ব্লার্বটা হালকা হ্যাঁ পড়ে হ্যাঁ দিচ্ছি, তারপর আপনার কাছে আরো বিস্তারিত জানবো। হ্যাঁ বইয়ের ব্লার্বে যেটা লেখা হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয়। হ্যাঁ, পূর্ব বর্ধমান আর তার সংলগ্ন বাঁকুড়া জেলার একটি লোকাচার হলো সয়লা উৎসব। সহেলা বা হুম হুম সহেলি, সয়লা বা সাঙ্গাত, সই যে নামেই ডাকো, বন্ধুত্ব এর শেষ কথা। হুম সমবয়সী হুম সমলিঙ্গের মানুষের গলায় সোলার মালা পরিয়ে, কপালে মাঙ্গলিক ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করে একে অপরের সঙ্গে শপথ করা যে তুমি আর আমি জন্ম জন্মের বন্ধু হলাম। দুঃসময়ে বুকে টেনে নিয়ে হৃদয়ের স্পন্দনে আশ্বস্ত করতে করতে নিঃশব্দে কাঁদতে দেবে এমন দরাজ বুকের নামই তো বন্ধু। আবার বর্তমান সময়ে ঘোর হুম দুর্দিনের বন্ধুর বুকে বন্ধু ছুরিও মারে অবলীলায়। সময়ের এই কুটিল আবর্তের মুখে দাঁড়িয়ে রীতি ভেঙে দোয়েল ও অধ্যাপক অম্বর পরস্পর সয়লা পাতান। তরুণ বয়সে হুম অম্বরের হুম হারিয়ে ফেলা মধ্যবয়সী চিত্রকর এক প্রিয় নারীকে খুঁজতে বের হয় নতুন সই নিজের প্রেমানুভূতিকে পাথর চাপা দিয়ে। কিন্তু খুঁজতে গিয়ে দেখলো শিল্পীর সন্ধানের পথ কবে যেন শিল্পের সন্ধানের দিকে বেঁকে গেছে। সে খুঁজে পাবে কি সেই হারিয়ে থাকা চিত্রকরকে? হ্যাঁ, ঠিক এই একশো সন্ধান দিয়েই যাত্রা শুরু দোয়েলের। তো পটচিত্রকরদের গ্রাম, সেখান থেকে বিভিন্ন জায়গা ঘুরছে, ডোকরা শিল্পীদের গ্রামে যাচ্ছে, সেই শিল্পের ইতিহাসটা তুলে আনছে এই উপন্যাসের মধ্যে, উঠে আসছে। এবং কাঠের যে শিল্পী, কাষ্ঠ শিল্পীর যে গ্রাম, বিশেষ করে ওই কাঠের পেঁচা, হ্যাঁ, নতুন গ্রাম, বর্ধমানের নতুন গ্রাম, এখানে কাঠের পেঁচা খুবই বিখ্যাত। মানে আন্তর্জাতিক মানের জিনিস তৈরি হয় এবং আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। তো
তো এই সব শিল্পের ইতিহাস উঠে আসছে ওই মেয়েটিকে খুঁজতে গিয়ে, ওই মহিলাকে খুঁজতে গিয়ে, রূপসোনা চিত্রকর, ওই চিত্রকরকে খুঁজতে গিয়ে। মানে এটাই আমরা হচ্ছে ধরে নিতে পারি, উপন্যাসটার। হ্যাঁ, মানে আমরা ধরে নিতে পারি যে আমরা যেমন আগের বইটাতে, যেটা সেই বইটা হুম, এখন পাশে রেখেছি আমি, দক্ষিণ দামোদর হ্যাঁ, জনপদ। তাতে যেমন আমরা যে গল্পটা পেয়েছিলাম যে দক্ষিণ দামোদরের যে সেই সময়ের গল্প একটা বর্তমান সুতোর উপর দিয়ে পুরো বর্ণনা করা, এখনো সেটাই আমরা এক্সপেক্ট করতে পারি যে বর্তমানে একটা গল্পের উপর দিয়ে, মানে গল্পটা একটা প্রলেপের মতো, তার ভেতরে যে হুম, ওই সময়কার ওই যে সোহেলা উৎসব এবং তার সাথে সাথে যে সব আহ সংস্কৃতি ছিল সেইগুলোর বর্ণনা, তাই তো? হ্যাঁ, আমাদের, হ্যাঁ, 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 হ্যাঁ। আমাদের দক্ষিণ দুজন, দামোদর জনপদ হ্যাঁ, নিয়ে আমার মনে হয়েছিল যে আমার যেন কোথাও একটা ভূমিকা রয়েছে, মানে আমার একটা দায়িত্ব আছে ইতিহাসটাকে তুলে ধরার। কারণ এই আমাদের এলাকাটা এমনই একটি জায়গা, একটা সময় এর বিপুল একটি মানে কি বলবো, সামাজিকভাবে একটা ভূমিকা ছিল এই অঞ্চলের। এখানে সমস্ত মঙ্গল কাব্যের কবিরা জন্মগ্রহণ করেছেন, অনেক মনীষী জন্মগ্রহণ করেছেন, অথচ জায়গাটা কিন্তু লোক পরিচিতির আড়ালে রয়ে গেছে। এবং সেই সময় থেকে এখন আস্তে আস্তে যেন একটা ভাঙনের দিকে যাচ্ছে জায়গাটা। কিন্তু এর যে অতীত গৌরব, সেই গৌরবটাকে আমার মনে হয়েছিল যে তুলে আনা দরকার। এর এর সাহিত্য, এর সংস্কৃতি, আচার ব্যবহার, এর রীতিনীতি, সবকিছু মনে হচ্ছিল যে আজকের অবক্ষয়ের দিনে যা সবকিছু ভেঙে চুরে যাচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে আরো অনেক কিছু আমরা হারিয়ে ফেলবার আগে আমার মনে হয়েছিল যে এগুলোকে তুলে আনা দরকার। আমার আমার অন্তত একটুখানি দায়িত্ব রয়েছে, সেই যতটুকু আমি পারি সেই দায়িত্বটা আমি পালন করব এই লেখার মধ্য দিয়ে। সেই জায়গা পাঠক থেকে আমি হিসেবে, দক্ষিণ দামোদর জনপদ লিখেছিলাম। পাঠক হিসেবে বলতে পারি যে আপনি সেই দায়িত্ব খুব মানে দায়িত্ব সহকারে সেটা পালন করেছেন, এবং যারা পড়বেন তারাও খুব সমৃদ্ধ হবেন যে বইয়ের মধ্যে প্রত্যেকটা জিনিস আছে যেভাবে বর্ণনা করা আছে, এবং যেভাবে প্রত্যেকটা, তো আমার মনে হয় যে সবার ওই বইটা পড়া উচিত দক্ষিণ দামোদর জনপদকে জানার জন্য। এবং এই বইটা খুব তাড়াতাড়ি পড়ে এটার সম্পর্ক, মানে খুব উৎসাহ আছে যে খুব তাড়াতাড়ি পড়ে এটাও শেষ করি। আর দুজন আচ্ছা, কমেন্ট আর করেছেন। হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ এই আপনি যে বলুন, তারপরে বলুন। নতুন বইটা হে হ্যাঁ, সখা মম, এটাও কিন্তু আমি অনেকটা পড়াশুনো করেছি। আর আমি অবশ্যই ক্ষেত্র সমীক্ষা করেছি। সব জায়গাতে আমি গিয়ে সেই জায়গাগুলো দেখে সেই শিল্প সম্বন্ধে জেনে তাদের সঙ্গে কথা বলে শিল্পীদের সঙ্গে, তবেই আমি তার ইতিহাসটা তুলে এনেছি। প্যারালালি কিন্তু উপন্যাসটাও যাচ্ছে। এবার জানি না যে কোথাও, আমি তো বলতে পারবো না যে আমি অতি কথন কোথাও করেছি কিনা, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, একজন পাঠকই সেটা বলতে পারবেন। অবশ্যই। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে আছেন, তার মধ্যে দুজন মন্তব্য করেছেন। একজন অলোক পুষ্পপত্র, কাব্য হতে গদ্য সহযাত্রী লিখেছেন। আর অন্য আমাদের শারদিয়া, প্ল্যাটফর্ম শারদিয়ার প্রচ্ছদকার শম্পা সাহা, খুব ভালো লাগছে শুনতে, তারা আচ্ছা, যুক্ত হয়ে আছেন আমাদের সাথে। তো হুম, এরপর থ্যাংক ইউ, ওনাদের ওনাদের অনেক ধন্যবাদ। দুটো বই সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমার প্রশ্ন হুম, যে এই যে কবিতা, মানে আপনি কবিতাও দেখেছেন, কবিতা সম্পর্কে কবিতা লিখেছেন, সেখানে অনেকগুলো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, তারপরে একটা গদ্যগ্রন্থ, তারপরে উপন্যাসে চলে এসেছেন। সেখানে উপন্যাসের মাধ্যমে মানে একটা সমান্তরাল গল্প চলছে, একটা বর্তমান সময়ের গল্প, তার সাথে আপনি আপনার অঞ্চলের সম্পর্কে কথা বলে যাচ্ছেন। তো হ্যাঁ, আমার এখানে একটা প্রশ্ন যে কবিতা এবং উপন্যাস, মানে কবিতার মাধ্যমে, উপন্যাস তো এই সময়ে এসে শুরু হলো, তো কবিতার মাধ্যমে আগে যে আমাদের আগেকার সব দিনে কবিতার মাধ্যমে অনেক হুম, কিছু প্রকাশ হতো। তো হ্যাঁ, এই এই প্রশ্নটা, মানে এই সাহিত্য নিয়ে, যে এখন কি কবিতাটা কমে যাচ্ছে ধীরে ধীরে, কবিতা লেখাটা? না, না, কবিতা লেখাও অনেক বেড়েছে। মানে কবিতা লেখা বলতে যে তাতে ওই যে আগে আমরা এই যে আপনি বললেন মঙ্গল কাব্য, তারপর হুম, হুম, বাকি আপনাদের ওই জায়গায় সবকিছু সমৃদ্ধ ছিল। তো হুম। ওই যে আগে আমরা ওই কবিতার মাধ্যমে ও, সবকিছু গল্প আপনি কি শুনতাম, আমার আমার অঞ্চল সম্বন্ধে বলছেন? মানে যেকোনো জায়গাতে আগে আমরা মানে কবিতার মাধ্যমে গল্পটা শুনতাম আর কি। আচ্ছা, তো হুম, হুম, এখন হুম। কি ওই কবিতার মাধ্যমে গল্প বলাটা কমে গেছে? হ্যাঁ, সেটা তো কমেইছে। তবে কেউ কেউ আখ্যানমূলক কবিতা লিখছেন, মানে কবিতার মধ্যেই একটা আখ্যান পাওয়া যাচ্ছে। কিন্তু মূলত ওই মঙ্গল কাব্যের যে ধারাটা, বা মানে কৃষ্ণ, সরি, চর্যাপদ, তারপরে হচ্ছে সরি,
মঙ্গল কাব্য আর চর্যাপদের চণ্ডীমঙ্গল মাঝে হ্যাঁ। বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, ওর মধ্যে যে কাহিনী রয়েছে, এখনকার যে সময়কালটা, এই সময়কালে তো সেই কাহিনী আমরা আশা করতে পারি না। না কেউ সেটা কেউ হ্যাঁ। বিচ্ছিন্নভাবে কাব্য উপন্যাস লিখছেন, কাব্য উপন্যাস তার মধ্যে একটা কাহিনী থাকছে, কিন্তু এই যে আধুনিক কবিতার যে ধারা বা উত্তর আধুনিক কবিতার যে ধারা, সেখানে আমরা কাহিনী আশা করতে পারি না। কবিতার ধরনটাই তো বদলে গেছে। আর ধীরে ধীরে কবিতার লেখাটাও যে যেন কমে যাচ্ছে, মানে এরকম একটা মনে হচ্ছে যে সবাই মানে এটা কি কিছু আপনার কি মনে হয় যে বাংলা সাহিত্যে কিছু একটা প্রভাব পড়তে পারে কি? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে অনেক অনেক ছেলে মেয়ে বেশি, আগের থেকে অনেক বেশি করে কবিতা লিখছেন, কবিতা লেখা বেড়েছে। কমেছে এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। কারণ মানে এই কিছু সময় আগে কাল পরশুর মধ্যেই কিছু কবিতা দেখছিলাম, মানে ফেসবুকে কবিতা দেখছিলাম। তো সেখানে কিছু কবিতা যেগুলো হয়তো কবিতা, যেটাই আমি জয় গোস্বামীর ওই যারা বৃষ্টিতে ভেসেছিল, যেটা মানে হুম কাব্য উপন্যাস বলা যেতে পারে, পুরো একটা বই, হুম তাতে পুরো একটা কাহিনী শুরু থেকে শেষ অব্দি বলে যাচ্ছেন উনি। তো হুম সেখানে একটা লাইন লেখা ছিল যে কবিতার কি মানে হয়, এরকম কিছু একটা যারা মানে জিজ্ঞেস করে তারা বোকা টাইপের, এরকম কিছু একটা লাইন ছিল। আমার মানে আচ্ছা লাইনটা আচ্ছা মনে নেই। তো হুম 2-3 দিন আগে এরকম একটা ফেসবুকে কবিতা দেখছিলাম, আর সেখানে একটা তর্ক বিতর্ক চলছিল যে সেই কবিতার অনেক কিছু মাথা মুন্ডু নেই, মানে নেই, আধুনিক কবি মানে যা খুশি লিখে যাচ্ছেন, এরকম একটা হুম তর্ক বিতর্ক চলছিল। তো সেই হুম হিসেবে আমি জিজ্ঞাসা করলাম, এই প্রশ্নটা সেই রিলেটেড ছিল যে আপনি কবিতা লিখেছেন, তারপরে এই সময় লিখেছেন, আর আগেও হুম দেখেছেন, সবকিছু সে সম্পর্কে চর্চা করেছেন। তার জন্য এই প্রশ্নটা ছিল যে এখন তাহলে কি কবিতা সেই হিসেবে মানুষ কি কবিতার প্রতি ঝোঁক হারিয়ে ফেলেছেন, কবিতা লিখতে ঝোঁক হারিয়ে ফেলেছেন, কারণ মানুষ কবিতা পড়তে চাইছে না, বা এরকম কিছু একটা ব্যাপার? ঠিক আছে, তবে তো এই জন্য আজকে প্রশ্নটা ছিল। আচ্ছা, যে সময়কালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের জীবনযাত্রা এতটাই জটিল হয়ে গেছে, বিশেষ করে এই ইয়ং জেনারেশন, তারা যে সংকটের মধ্যে পড়ছেন, মানে উপার্জনগত দিক থেকে, তারা একটা মানে পড়াশুনো শেষ করবার পর যে একটা কর্মক্ষেত্রে তারা প্রবেশ করবেন, সেই সুযোগটা অনেকটা না কমে গেছে। ফলে জীবনযাত্রা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়েছে। মানুষ পেটের চিন্তা করবে নাকি কবিতা কবিতা পড়বে। কবিতা আমার মনে হয় কবিতা এমনই একটি সূক্ষ্ম অনুভূতির জিনিস, যেটার জন্য আমার মনে হয় পড়তে গেলে একটু বোধহয় মানসিক স্থিতাবস্থা প্রয়োজন। সেই আমাদের দুঃখ সেই দিক থেকে বলছি যে কবিতা পড়া, কবির সংখ্যা কিন্তু কমেনি, সেটার সঙ্গে আমি একমত হতে পারছি না, কিন্তু কবিতার পাঠক হয়তো বা কমছেন। এই জায়গা থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। আর আমাদের আরো দুজন মন্তব্য করেছেন। একজন অমলেন্দু চক্রবর্তী, তিনি লিখেছেন, হুম দেখছি কৃষ্ণা, ভালো লাগছে আলোচনাগুলো। আপনার পরিচিত কেউ হবেন। ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আপনাকে হ্যাঁ দাদা, ধন্যবাদ। অমলেন্দু দাদা। আর আমাদের প্রকাশক তন্ময় কোলে মন্তব্য করেছেন, কবিতা সেই পর্যায়ে যাচ্ছে না। তো তার বক্তব্য। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো আপনি যেটা বলছিলেন সেটারই রেস ধরে আরেকটা প্রশ্ন, আবার গদ্যে ফিরে আসছি। হুম বর্তমানে মানে আমাদের একটা সোজা একদম মোটা কথায় বলে যে লেখালেখি করে পেট ভরবে না। তাই হ্যাঁ যারা লেখালেখি করছেন তারা তার সাথে একটা ফিক্স, মানে একটা স্থায়ী চাকরি আছে, তারপরে লেখালেখিতে আসছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কি মনে হয় যে ওই চাকরিটা লেখালেখি খুব মানে একটা ইফেক্ট ফেলছে, মানে একটা যে হ্যাঁ তার লেখাতে একটা যদি সে চাকরিটা না করতেন, যদি হুম। তিনি লেখালেখিতে পূর্ণভাবে থাকতেন, তাহলে হয়তো লেখাটা অন্যরকম হতো। না, এটা বোধহয় সবসময় বলা যায় না। আমি তো দেখেছি যে যখন আমি খুব চাপের মধ্যে থাকতাম, তখনই কিন্তু আমার লেখা বেশি হতো। এমনকি আমি রাত জেগেও লিখতাম। কিন্তু এখন আমি চাকরি ছেড়ে দিয়েছি, ভিআর নিয়েছি। তো ভেবেছিলাম অনেক বেশি লেখাপড়ার জন্য সময় পাবো, কিন্তু দেখলাম যে না, সময়টা বরং বেশি করে কমে গেছে আমার জন্য। হয়তো এটা ক্ষণকালীন ব্যাপার, হয়তো অদূর ভবিষ্যতে আমি সময়টা পাবো, জানি না তখন আমি পুরো সময়টা দিতে পারবো কিনা। তো আমার এটাই মনে হয় যে আরো অনেককেই বলতে শুনেছি যে চাপে থাকলে ভালো লেখা হয়, বরং খুব ফ্রিলি থাকলে লেখা কম আসে। আবার কেউ বলছেন যে
কিছুদিন আগে আমার এক বন্ধু বললেন যে যখন মানসিকভাবে খুব বিধ্বস্ত থাকেন তখন ভালো কবিতা লেখেন, কিন্তু এটা অন্য অনেক সময় তার কবিতা আসছে না। হ্যাঁ, এটা অনেকটা তাই মানে আমারও মনে হয় আরকি এইটা যে হুম, ওই দুঃখ কষ্ট না হলে কবিতা ঠিক আসে না। হ্যাঁ, না খুব শান্তির মধ্যে থাকলে, যদি মানসিক কোনো সংকট না থাকে, তাহলে বোধহয় জানি না আমি কবিতা লেখা যায় কিনা। আমিও যখন লিখেছি তখন আমারও হয়তো মানসিকভাবে মানে সেই একটা বেদনার জায়গা ছিল, একটা দুঃখের জায়গা ছিল, একটা সংকট ছিল। সেই সব সেইগুলো হয়তো আমাকে কবিতা লিখিয়ে নিয়েছে সেই বিষয়গুলো। উম, এখন আমি জানি না কেন আমি কবিতা লিখতে পারছি না। হয়তো উম ভাবনা চিন্তাটা আমার বদলে গেছে, হয়তো আমি গদ্যে বেশি মনোনিবেশ করেছি বলে লিখতে পারছি না, জানি না আমি। এরপর তাই একটা আমারও শেষ তাই প্রশ্ন করব। মানে সেটাই আর কি যে মানসিক অস্থিরতা, মানসিক ভাবে একটু দুঃখ বেদনা না থাকলে বোধহয় কবিতা লেখা যায় না। একটা শেষ প্রশ্ন করব যে হ্যাঁ। আগামীতে আপনার পরিকল্পনা কি লেখালেখি মানে এই হে সখা মমতো এলো পড়ছি একটা আপনার কিশোরদের কিছু রহস্য গল্প এসছে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না অন্য কোনো প্রকাশনী হুম। থেকে আর তারপরে এরপরে আপনি কি নিয়ে ভাবনা চিন্তা করছেন যে লেখালেখির ব্যাপারে এরপর আমার অনেকগুলো ভাবনা চিন্তা আছে। আমি একটা মানে প্ল্যানিং করে নিয়েছি, তো লিখছি, রিসেন্ট একটা লিখছি, সেটা খানিকটা উম, কি বলবো, এই সামাজিক উপন্যাস যেটা বলে, মানে সেই রকম একটি। আর এছাড়াও আমার একটা অনুবাদ গ্রন্থের করবার ইচ্ছা আছে, কি কোন বইয়ের অনুবাদ সেটা আমি বলছি না। আর আরো একজন ঐতিহাসিক চরিত্রকে নিয়ে আমার লিখবার ইচ্ছে আছে। তিনি আবার বাঙালি নন। এই বুঝলাম ভাবনা চিন্তা রয়েছে আমার। তো এরপর আমরা এই অনুষ্ঠানটা শেষ করব মানে আমি যে হিসাবে বলেছিলাম যে 30 মিনিট আমরা আলোচনা করব তো সেই হিসাবেই মোটামুটি 30 মিনিট হয়েছে আপনি হুম, আপনার কাছে আমি জানতে চাইছি পাঠকের জন্য সামনে বই মেলা হুম, আসছে হ্যাঁ লাস্টে হুম, একটা আমাদের অমলেন্দু দাদা একটা মন্তব্য করেছেন সেটা আমি পড়ে নিচ্ছি হুম, কবিতার ব্যাপারে যেটা বলছেন উনি হয়তো সেটার বিপক্ষে লিখেছেন যে সব ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয় বোধহয় হুম, হুম। তো উনি লিখেছেন হ্যাঁ, আমিও হয়তো তাই সবার বললাম যে সব হ্যাঁ, সবার বোধহয় সব ধারণা ক্ষেত্রে তেমন। আলাদা, আলাদা হয়। তো হুম, শেষ হুম। যেটা আপনার তরফ থেকে জানতে চাইছি যে, আপনি এই বই মেলাতে পাঠককে কি বলতে চাইবেন? পাঠকের উদ্দেশ্যে আপনার একটা মানে বার্তা। হ্যাঁ, পাঠকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে বই ছাড়া আমাদের মানে কি বলবো, নিজেকে দেবার খুব বেশি কিছু নেই। বইয়ের কাছে আমাদের ফিরতেই হবে। পড়ায় মনোনিবেশ না করলে, বই না পড়লে নিজেকে বোধহয় অনেকটাই তৈরি করা যায় না। এটাই বলতে চাই, নিজেকে তৈরি করতে গেলে নিজের দৃষ্টিভঙ্গি মানে নিজের দৃষ্টিভঙ্গি ঠিক করতে গেলে, একটা যদি দৃষ্টিভঙ্গি তৈরিও করি, আহ, আমার এবং আরো কি বলবো, নিজেকে তৈরি করবার জন্য অবশ্যই বই পড়তে হবে। বই পড়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দিদি অসংখ্য ধন্যবাদ। পাঠক সবাই যারা শুনলেন, তারা শেষ কথাগুলো শুনবেন যে বই পড়াটা খুবই দরকার। সত্যিই দরকার। মানে আমাদের এই সময়ে বইয়ের কোনো যে বিকল্প, অবস্থা বইয়ের কোনো বিকল্প বিকল্প নেই। হয় না। কারণ হুম, এই সময় যে অবস্থা হয়েছে যে আমাদের ধৈর্য ক্ষমতাটা খুব কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ হুম। আমরা ৩০ সেকেন্ড একটা রিলসের মধ্যে আটকে আছি। হ্যাঁ, এই হ্যাঁ, আলোচনাটা করলে আরো লম্বা হয়ে যাবে। কিন্তু আমি এই নিয়ে ঠিক। এটা যেহেতু আ প্রসঙ্গ বহির্ভূত আলোচনা তাই আমি যাচ্ছি না। কিন্তু এটা হ্যাঁ, সত্যি যে ঠিক। আমরা একটা ৩০ সেকেন্ড রিলসের মধ্যে আটকে আছি। আমরা হয়তো হুম, সোশ্যাল মিডিয়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে খুললাম। তাতে একটা রিলস এলো ৩০ সেকেন্ডের। সেই ৩০ সেকেন্ড রিলসটা ভাবলাম যে এটা দেখে বেরিয়ে যাবো। কিন্তু আমরা বেরোতে পারছি না সেখানে। সেই ৩০ সেকেন্ডে কখন ৩০ মিনিট হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। ঠিক, এর ফলে ঠিক। আমাদের কি হচ্ছে? আমাদের ধৈর্য শক্তিটাও ধীরে, ধীরে কমে আসছে। কিন্তু হুম, বই হুম, সেই এরকম একটা জিনিস যেখানে আপনি পাতার পর পাতা পড়ে যাবেন সেটা আপনার ধৈর্য শক্তিটা ক্রমশ বাড়িয়ে যাবে। তাই দিদির হুম, সাথে হুম। আমিও সহমত। বইয়ের অন্য কিছু বিকল্প হতে পারে না। তাই বই সবাই পড়ুন। সবাই এই আলোচনাগুলো শুনুন এবং আপনারা এই আলোচনা থেকে দেখুন যে আপনাদের ভালো লাগার মধ্যে কি আছে কি নেই। দিদি অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য এবং আশা রাখছি আপনাকেও অনেক ধন্যবাদ। এই বই মেলাতে এই দুটো বই পাঠক এবং বাকি বইগুলো এই মুহূর্তে আমার কাছে এই দুটো বই আছে। এই দুটো বই প্ল্যাটফর্ম প্রকাশনের বই।
তো এই দুটো বই এবং দিদির বাকি যে বইগুলো আছে সেই বইগুলো পাঠকরা সংগ্রহ করুন, তাদের মতামত জানান, কেমন লেগেছে জানান। এই বইটা আমি পড়েছি, আর সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে। এই বইটি আমি অপেক্ষায় আছি পড়ার জন্য, এটিও খুব তাড়াতাড়ি পড়ে জানাবো। এবং আপনার জন্য খুব শুভকামনা রইল, এবং বইমেলা আসছে, সবাই পাঠক প্রিয় হোক সব বইগুলো। দিদি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।